আসেন হাই ভোল্টেজ এমসিকিউ এই সিরিজের আমরা আজকে আলোচনা করব হচ্ছে এক্সপার্ট ইংলিশ থেকে নেওয়া গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন। তো আমি আজকে আলোচনার শুরুতেই চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। হাই ভোল্টেজ এমসিকিউ সিরিজের প্রথম প্রশ্নটা হচ্ছে কোনটি কমন নাউন? কোনটি কমন নাউন? ওকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যাখ্যাটা আপনাদের সাথে আমি করব, কিন্তু আপনাদেরকে যথা টাইমের মধ্যে প্রশ্নের উত্তরটা করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য আমরা হয়তো মডেল টেস্ট আকারে 10-15-20 সেকেন্ডের একটা ব্যবস্থা করব সামনে। কোনটি কমন নাউন? কোনটি কমন নাউন? এখানে কমন নাউন কোনটি? কোনটি কমন নাউন? দেখেন, প্রথমেই কমন নাউন শব্দের সংজ্ঞা তো আমরা জানি। কমন নাউনের সংজ্ঞা সম্পর্কে আমরা জানি। কমন নাউন হচ্ছে যে নাউন দ্বারা সাধারণত এক নামে পৃথিবীর সবকিছুকে বোঝায় এবং যে নাউনগুলোকে আমরা গণনা করলে সিঙ্গুলার প্লুরাল উভয় ভার্সন পেয়ে থাকি, তো সেইগুলোকে আমরা কমন নাউন বলি। কমন নাউন মানে হচ্ছে মূলত সিঙ্গুলার এবং প্লুরাল দুই ধরনের রূপই আমরা পেয়ে যাই, তাই না? ওকে, সো এখানে কমন নাউন হচ্ছে ব্যাংক। এক্স্যাক্টলি, অপূর্ব ভাই সঠিক উত্তর করেছেন অপূর্ব। ট্রুথ, এই ট্রুথ হচ্ছে অ্যাডজেটিভ। ট্রুথ অ্যাডজেটিভ, এটা কোনো নাউনই না। ভিক্টোরি, বিজয়, এটাকে আমরা অনেক সময় প্রপার নাউন হিসেবে বলি অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে বলি। লেন্থ, লেন্থ মানে দৈর্ঘ্য, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু কমন নাউন একটাই, সেটা হচ্ছে ব্যাংক। ব্যাংক প্লুরাল হিসেবে আমরা অনেক জায়গাতে পেয়ে থাকি ব্যাংকস, এবং ব্যাংক শব্দটি সাধারণত এক নামে পৃথিবীর যে কোনো ব্যাংকেই বোঝানো যেতে পারে। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। হাই ভোল্টেজ কোশ্চেন সিরিজের আজকের প্রশ্ন, 20টা প্রশ্ন সলভ করবো হাই ভোল্টেজ এমসিকিউ সিরিজে। 2 নম্বর প্রশ্নে আসেন। 2 নম্বর, হুইচ ওয়ান ইজ ম্যাটেরিয়াল নাউন? নিচের কোনটা ম্যাটেরিয়াল নাউন? হুইচ ওয়ান ইজ ম্যাটেরিয়াল নাউন? কোনটা ম্যাটেরিয়াল নাউন বলেন? দ্রুত বলতে হবে, ক্লাসটা ঝটপট শেয়ার করতে হবে। আমিরুল ইসলাম ইলিয়াস ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে। হুইচ ওয়ান ইজ ম্যাটেরিয়াল নাউন? যারা আমাদের সাথে ক্লাস করছেন, আপনাদের সাথে ইনশাল্লাহ জুমে কিছুদিন পরে হয়তো বা আমি ফেস মিট করব। আমাদের এই লাইভ ক্লাসগুলো, ফ্রি ক্লাসগুলো জুমে মিট করব। হুইচ ওয়ান ইজ ম্যাটেরিয়াল নাউন? নিচের কোনটা ম্যাটেরিয়াল নাউন? এখানে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন চেনার উপায় কি? ম্যাটেরিয়াল নাউন চিনবেন হলো দুইভাবে। ম্যাটেরিয়াল নাউনকে আসলে গণনা করা যাবে না, মানে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আরেকটা হচ্ছে এটা হলো স্পর্শ বা দৃশ্যনীয়। স্পর্শ বা দৃশ্যনীয়, স্পর্শ বা দৃশ্যনীয় বোঝাবে। সো এখানে ম্যাটেরিয়াল নাউন কোনটা আসলে? অপূর্ব ভাই, নিঃসন্দেহে আপনার উত্তরটি ভুল হয়েছে। রিং হবে না, রিং হচ্ছে কমন নাউন। কিভাবে রিং কমন নাউন হয় আমরা একটু বলে দিচ্ছি। ম্যাটেরিয়াল নাউনের প্রথম ফিচার্সটা দিয়েছে আনকাউন্টেবল, মানে এটাকে আপনি গুনতে পারবেন না, গণনা করা যাবে না। অন্যভাবে আপনি চিন্তা করতে পারেন, যেমন রিংকে আপনি গুনতে পারেন। আপনি হচ্ছে রিং মানে আংটি, এই আঙ্গুলের একটা, এই আঙ্গুলের, আপনার রুমে কিন্তু 5টা আংটি থাকতেই পারে, নো প্রবলেম। তার মানে এটাকে কাউন্ট করা গেলে এটা ম্যাটেরিয়াল হচ্ছে না। কাউন্ট করা যায়, আবার এটার সাথে এস দিয়ে প্লুরাল করা যায়, তার মানে সেটা হচ্ছে কমন নাউন। সেটা হচ্ছে কমন নাউন। রিভার্স, সেম ভাবে রিভার্স করা যায়, আবার এটাকে গণনা করা যায়, তার মানে হচ্ছে এটা কমন নাউন। বুক, সেম ভাবে এস ব্যবহার করা যায়, সেটাও কমন নাউন। কিন্তু আমরা কোথাও সরাসরি এই পেপারস শব্দটা ইউজ করি না, তার মানে এই পেপারটা হচ্ছে আনকাউন্টেবল সেন্স। আনকাউন্টেবল সেন্স। সো এটা আনকাউন্টেবল সেন্স, কিন্তু স্পর্শ করা যায় বা দেখা যায়। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে দেখেন অন্তনি আখি, খেয়াল করেন, আপনিও বলেছেন এই নাম্বার রিংস, কিন্তু না, রিং হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, সরি রিং হচ্ছে কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন পেপার। এখন বলবেন যে তাহলে পেপার গণা যায় না, এর কি প্রমাণ আছে? ভালো করে একটু শুনেন, পেপার গণা যায় না, যায় না, যায় না। পেপার কিভাবে গণি আমরা? যদি গণি তাহলে আমরা এইভাবে বলতে পারি, এ পিচ, এ পিচ অফ পেপার। দেখেন আমরা যখন বাজার থেকে কোনো পেপার কিনবো, এই যে পিচ নামক অতিরিক্ত একটা শব্দের সাহায্য নিয়ে সেটাকে আমরা হচ্ছে কাউন্ট করার চেষ্টা করি। এ পিচ হতে পারে, 2 পিচেস হতে পারে, 2 পিচেস অফ পেপার, এভাবে হতে পারে। কিন্তু সরাসরি পেপারের সামনে আপনি কখনো 5 পেপার, 2 পেপার, 3 পেপার এরকম করে লেখা দেখবেন না। পেপার মানে হচ্ছে আমরা যেগুলো কাগজ শীট আকারে বাজার থেকে টুকরো টুকরো কিনে থাকি, A4 সাইজ বা A3 সাইজ ইত্যাদি। ঠিক আছে? আশিস বড়ুয়া জয়েন হয়েছেন, অনেক ধন্যবাদ। সবাই একটু একজনে একটা করে শেয়ার করলেও কিন্তু শেয়ারের সংখ্যা কতগুলো হয় হিসাব আছে। আর প্রত্যেকে একজন করে যদি আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করেন, মেসেঞ্জারে এই ক্লাসের লিঙ্কটা শেয়ার করেন, তাহলে দেখেন আমরা কতজনকে একসাথে পাই। দেয়ার আর ডেঞ্জারাস ড্রাইভার্স, আমরা কিন্তু সবাইকে দেখতে পারবো যে আসলে কে কেমন পড়াশোনা করছে। এই জন্য আপনার যারা পড়াশোনা করে ফ্রেন্ড সার্কেল বা দূরের ছোট ভাই বড় ভাই, সবাইকে যখন ক্লাসটা শেয়ার করবেন, আপনি নিজে বুঝবেন যে তার আসলে পড়াশোনা কেমন হচ্ছে কি হচ্ছে না। দেখবেন অনলাইনে সে এসে আমাদের সাথে যুক্ত হোক। দেয়ার আর ডেঞ্জারাস ড্রাইভার্স, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেয়ার আর ডেঞ্জারাস
ড্রাইভার্স, দেয়ার আর ডেঞ্জারাস ড্রাইভার্স। এইখানে এই প্রশ্নের সর্বশেষ যে শব্দটা ব্যবহার করা হচ্ছে সেটা হলো ড্রাইভার্স, মানে এখানে এস যোগ করা আছে, তাই না? এস, দেয়ার আর ডেঞ্জারাস ড্রাইভার্স। ওকে, এখন আমরা কোনটা নিব? এইটা একটা ডিটারমিনার থেকে আসা প্রশ্ন, ডিটারমিনার থেকে। এ ভেরি লট অফ, এ লট অফ, ভেরি মাচ অফ, ভেরি মেনি অফ। তো দেখেন এইখানে একটা সমস্যা হচ্ছে, এই ভেরি মাছ, মাছ শব্দটা কখনো এই কাউন্টেবল নাউনের জন্য ইউজ হবে না, তার মানে এইটাই অপশন হিসেবে বাদ। ভেরি মেনি এটাও বাদ, কারণ ভেরি মেনি বলে আসলে কোনো শব্দ বা কোনো ফ্রেজ ব্যবহার হয় না। বাকি থাকলো এ ভেরি লট অফ, এ লট অফ। মনে রাখবেন এ লট অফ শব্দটা এমনিতেই এমফাসাইজ করা আছে, এ লট অফ মানে অনেক সংখ্যক, প্রচুর সংখ্যক, বহু সংখ্যক। সো সেইখানে আমরা নতুন করে আর ভেরি শব্দের ব্যবহার করাটা আসলে রিডান্ডেন্টের ইউজেস। সো এ নাম্বার অপশনটাও কিন্তু ভুল। অপূর্ব ভাই বলছেন ভেরি মাছ 3 হবে। নিঃসন্দেহে আপনার উত্তরটা ভুল হয়েছে, টেনশনের কোনো কারণ নাই, আমাদের সাথে লেগে থাকেন, এক সময় আপনার সব কিছু সঠিক হবে, সঠিক 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 হবে, কোনো টেনশন নাই ইনশাল্লাহ। আমিরুল ইসলাম ইলিয়াস, 3-এর বি নাম্বার, এক্স্যাক্টলি 3 নাম্বার প্রশ্ন উত্তর হচ্ছে বি। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। 4, আইডেন্টিফাই দ্য ডিটারমিনার, ব্রিং মি দ্যাট বুক, আমাকে ওই বইটি এনে দাও। এইটা একটা বিসিএস এর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে এই সেন্টেন্সের মধ্যে থেকে আমাকে ডিটারমিনার খুঁজতে হবে। আইডেন্টিফাই দ্য ডিটারমিনার, আইডেন্টিফাই দ্য ডিটারমিনার, ব্রিং মি দ্যাট বুক। কি হবে বলেন, আপনাদের কাছ থেকে উত্তর চাই। ব্রিং মি দ্যাট বুক, ব্রিং মি দ্যাট বুক কি হবে বলেন? আমিরুল ইসলাম বলছেন হচ্ছে 3-এর বি, আব্দুল্লাহ আল বাশার বলছেন হচ্ছে 4-এর বি। ওকে, আব্দুল্লাহ আল বাশার 4 নাম্বার প্রশ্ন বি নাম্বার বলছেন, এক্স্যাক্টলি। আব্দুর রহিম তালুকদার 4-এর আনসার সি বলেছেন, হয়নি, 4-এর আনসার হবে বি, দ্যাট। মনে রাখবেন এই দ্যাট একই শব্দ প্রোনাউন হতে পারে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আবার এই একই শব্দ কিন্তু নাউনের সামনে বসে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করতে পারে। দ্যাট মিন্স তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ডিটারমিনার। ক্লিয়ার? সো দেখেন আমরা যদি বলি দ্যাট শব্দটা কিভাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আমরা এইভাবে বলতে পারি, খুবই সহজ উদাহরণ, দ্যাট ইজ মাই ক্যাট, ওটা আমার বিড়াল। তো এই যে দেখেন দ্যাট শব্দটা, এই দ্যাট শব্দটা কিন্তু এখানে প্রোনাউনের ন্যায় বসেছে। আবার এইটা এই সেন্টেন্সের মধ্যে যখন বুক নাউনের সামনে বসেছে তখন এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার হিসাবে বসেছে। সো একই শব্দ সেন্টেন্সের পজিশন অনুযায়ী এটার ব্যবহার ভিন্নতা চলে আসে। আর এরকম হাজারো ভিন্ন ভিন্ন জিনিস দ্রুত শিখে ফেলতে হবে, না শিখলেই বিপদ, শিখলেই আসলে ভালো কিছু করার সুযোগ, এই জন্য শিখতে হবে, প্রচুর শিখতে হবে। নিচের কোনটি শুদ্ধ বাক্য, কোনটি শুদ্ধ বাক্য? মনিরুল ইসলাম বলেছিলেন বি নাম্বার, রতন ভাই বলছিলেন দ্যাট, ওকে, আখি বলছিলেন বি। এবার আসেন 5 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, নিচের কোন বাক্যটি শুদ্ধ? 5 নম্বর প্রশ্ন, কোন বাক্যটি শুদ্ধ? নিচের কোন বাক্যটি শুদ্ধ? There is no place in the bench I got to bread. It's a nice poem. I went to my house. 5 নম্বর প্রশ্ন কি হবে আনসার? শুদ্ধ উত্তর খুঁজতে বলা হয়েছে, তার মানে এখানে কোনটা শুদ্ধ আনসার? There is no room, এখানে প্লেস হবে না, এখানে হবে হচ্ছে there is no room, থাকলে এটা ঠিক হতো, এই জায়গার কারণে ভুল। I got to bread, মনে রাখবেন ব্রেড শব্দটি হচ্ছে আনকাউন্টেবল নাউন, ব্রেড শব্দটি আনকাউন্টেবল নাউন, আজীবন মনে রাখতে হবে ব্রেড। যদিও আমরা বাংলায় বলি আমাকে একটা রুটি দাও, 2টা রুটি দাও, গণনা করি, বাট ইংরেজির ক্ষেত্রে এখানে 1 2 সরাসরি ব্রেডের সামনে বসে না, এখানে ব্যবহার করা হয় ইংরেজিতে এরকম যে I need 2 pieces of bread, pieces of bread। তার মানে ব্রেড শব্দটা একা একা থাকবে, প্রিপজিশন দিয়ে আলাদা করা হবে, কিন্তু এইটাকে আমরা সংখ্যায় গণনা করতে হলে ইংরেজিতে এই পিস নামক নতুন একটা শব্দের ফ্রেজ আনতে হয়, মানে হচ্ছে পিচ অফ বলে ফ্রেজটা আনতে হয়। তাহলে সরাসরি আমরা ব্রেডের সামনে 2 ব্যবহার করতে পারবো না, আবার ব্রেডের সাথে কখনো সরাসরি এসও দিতে পারবো না, মানে ব্রেড শব্দটাকে কখনো প্লুরাল করা যায় না। তার মানে বি নাম্বারটাও ভুল, বি নাম্বারটাও ভুল। সি নাম্বার, ইটস আ নাইস পোয়েম, এটা সুন্দর আনসার হতে পারে, এখানে কোনো ভুল নাই, ইটস আ নাইস পোয়েম, এটা একটা ভালো কবিতা হতেই পারে। আই ওয়েন্ট টু মাই হাউস, এইখানে ভুল কোথায়? আই ওয়েন্ট টু মাই হাউস, আই ওয়েন্ট টু মাই হাউস, এটাকে আমরা কিভাবে ভুল বলবো? ভুল বলবো হচ্ছে
এই যে ওয়েন্টের সাথে আর এই টু দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি যখন নিজের বাড়িতে যাচ্ছেন তার মানে আপনি বাড়িতে যাচ্ছেন মানে আপনার বাড়ির নির্দিষ্ট উদ্দেশ্যেই বাড়িতে যাচ্ছেন। সো এইখানে আর ওয়েন্টের সাথে প্রিপোজিশনের প্রয়োজন নাই, এই অতিরিক্ত প্রিপোজিশন থাকার কারণে এটা ভুল। নেক্সট, পরের প্রশ্নে আসি। 6 নম্বর, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আবারও সঠিক সেন্টেন্স কোনটি? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আব্দুর রহিম ভাই বলছেন হচ্ছে এ নাম্বার, আখি বলছিলেন সি নাম্বার। ওকে, 6 নাম্বার আনসার বলেন। 6, কোশ্চেন নাম্বার 6। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটি সঠিক বাক্য? 6 নাম্বার, the poor are not always dishonest, the poor are not always dishonest, the poor is not always dishonest, poor are not always dishonest। কোনটা করব আনসার? the poor are not always dishonest, the poor are not always, এই দুইটাকে একই রকম মনে হচ্ছে। the poor are not always dishonest একই তো, তার মানে এ বির মধ্যে একটা এমনিতে বাদ দিলাম আমি, ধরেন এটা নাই, এরপরে চিন্তা করেন। আচ্ছা, এইখানে রুলসটা কি? মোসাম্মদ শারমিন আক্তার বলেন এখানে রুলসটা কি? রুলসটা আপনারা মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ রুলস, এটা মনে রাখতে হবে। রুলসটা হলো দা প্লাস যদি কোনো অ্যাডজেটিভ থাকে, এই অ্যাডজেটিভটা যদি ব্যক্তিকে বোঝায়, শুধু অ্যাডজেটিভ হলেই হবে না, সেটা ব্যক্তিকে বোঝানোর মতো একটা অ্যাডজেটিভ হতে হবে। দা প্লাস অ্যাডজেটিভ সমান সমান এইটা দাঁড়িয়ে যাবে প্লুরাল নাউনে, এটা হবে প্লুরাল নাউন। দা প্লাস অ্যাডজেটিভ সমান সমান এটার নাম হলো প্লুরাল নাউন। কিভাবে দেখেন, দা প্লাস অ্যাডজেটিভ হচ্ছে প্লুরাল নাউন। যেমন আমরা যদি বলি, এই যে এখানে বলা আছে দা পোর, পোর হলো অ্যাডজেটিভ গরিব, আর এটার সামনে দি ব্যবহার করে বাংলাটা হচ্ছে গরিবে রা, গরিবে রা। আমরা এখানে উদাহরণ দিতে পারি আরেকটা, দা রিচ মানে ধনী, দা রিচ মানে হলো ধনীরা, শুধু রিচ মানে ধনী, আর দা রিচ মানে ধনীরা বা ধনী ব্যক্তিরা। তার মানে প্রথমে রিচ শব্দটা যখন একা থাকে তখন এটা মানে হচ্ছে ধনী, যেটা হচ্ছে মানুষের অবস্থা বোঝায়, আর অবস্থা বোঝাতে এটা হলো একটা অ্যাডজেটিভ। যখনই এই অ্যাডজেটিভের সামনে আমরা আর্টিকেল দিয়ে দেব, তখন এই অ্যাডজেটিভটা আর ওই মানুষের অবস্থা বোঝাবে না, বরং মানুষগুলোকেই বোঝাবে, এবং প্লুরাল সেন্সে। দা রিচ মানে ধনীরা। ক্লিয়ার? সো এই তিনটা বাক্যের মধ্যে এই যে এই শব্দটা প্রথমেই ভুল, এই বাক্যটা কেন? কারণ পোর হলো অ্যাডজেটিভ, একা একা থাকলে অ্যাডজেটিভ, আর এই অ্যাডজেটিভ আর এর সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে না। পোভার্টি হলে একটা কথা ছিল যে পোভার্টি নাউন। সি নাম্বার, দ্য পোর ইজ নট, এই যে এখানে ভুল হচ্ছে ইজে। কেন ইজে ভুল? কারণ আমরা যখনই দ্য পোর ব্যবহার করেছি তখন এটা বাংলা হচ্ছে গরিবে রা, রা রা, রা মিন্স প্লুরাল, অতএব এখানে আর ইজ হওয়ার কোনো সুযোগ নাই, ইজ হওয়ার কোনো সুযোগ নাই। 6 এর আনসারটা হচ্ছে সি নাম্বার, সরি এ নাম্বার। 6 এর আনসার এ। এরপর আসেন কোশ্চেন নাম্বার 7। ইট ড্যাশ সিন্স মর্নিং, ইট ড্যাশ সিন্স মর্নিং, সকাল হইতে বৃষ্টি হচ্ছে, ভালো কথা। এখন এই যে সিন্স প্লাস সময়বাচক শব্দ উল্লেখ করা আছে সিন্স মর্নিং, তখন আমরা এই সেন্টেন্সগুলোকে কিসে করব? এই সেন্টেন্সগুলোকে করব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। সো কোন অপশনটা এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে? কোন অপশনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে? উইল বি রেইনিং, হ্যাজ রেইনড অথবা রেইনস। আমরা জানি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, হবে না। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হবে না। এটা ফিউচার ইনডেফিনিট কন্টিনিউয়াস টেন্স, হবে না। একমাত্র প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, আনসার হচ্ছে ডি নাম্বার, আনসার ডি। ওকে, তাহলে 7 এর আনসার হচ্ছে ডি নাম্বার। নেক্সট, 7 এর পরে কোশ্চেন নাম্বার 8। হার্ডলি হ্যাড উই রিচড স্কুল, হার্ডলি হ্যাড উই রিচড স্কুল। 8 নম্বর প্রশ্ন। 8। আমিরুল ইলিয়াস, ক্লাসটা একটু শেয়ার করব সবাই, আবার একটু শেয়ার করবেন। ক্লাস শেয়ার করলে আপনাদেরকে বলা হয়েছে যে এই বইটা এই সপ্তাহে সবচেয়ে বেশি যে আমাদের সাথে এঙ্গেজ থাকবে তাদেরকে আমরা টপ কন্ট্রিবিউটর হিসেবে এই বইটা গিফট করব। 580 টাকার বই, 100% ফ্রিতে পাবেন। হার্ডলি হ্যাড উই রিচড স্কুল, হার্ডলি হ্যাড উই রিচড স্কুল, এই যে হ্যাঁ, নিয়মটা হচ্ছে হার্ডলি শব্দটা হার্ডলি এর সাথে ব্যবহার করতে হবে হার্ডলি ডট ডট হোয়েন, হার্ডলি ডট ডট হোয়েন। এখন হার্ডলি ডট ডট হোয়েন যুক্ত যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর মধ্যে উত্তর হবে, কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি যদি শুধু এইটুক জানেন তাহলে একটা মাত্র অপশন খুঁজে পাবেন, সেটা হলো এ নাম্বার, আর বাকি কোনোটাতেই নাই।
তাহলে ইংলিশ কঠিন না, শুধু আপনাকে ছোট ছোট কিছু বিষয় জানতে হবে। এই বিষয়গুলো জানার জন্যই কিন্তু এক্সপার্ট ইংলিশের নিয়মিত আয়োজনে থাকবেন, আমাদের সাথে ক্লাস করবেন, ইনশাল্লাহ সব কিছু একেবারে সহজ হয়ে যাবে। হি স্পিক্স অ্যাজ ইফ হি ড্যাশ ম্যাড। হি স্পিক্স অ্যাজ ইফ, দেখেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যাজ ইফ। অ্যাজ ইফ মনে রাখবেন, এই ক্ষেত্রে প্রশ্ন নিয়মটা একটু খেয়াল করেন। অ্যাজ ইফের এক পাশে V1 থাকলে আরেক পাশে হবে V2, এই পাশে V2 থাকলে এই পাশে হবে V3। একদম সহজ একটা রুলস। তার মানে আপনার মাঝখানে যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো দুইটা জিনিস থাকে, অ্যাজ ইফ বা অ্যাজ দো, তাহলে আমরা এই পাশে V1 স্পিক্স V1, তাহলে অপর পাশে নেব V2। V2 মানে পাস্ট টেন্স, V2 মানে আমরা কি জানি পাস্ট টেন্স, ভার্বের 2 নম্বর ফর্ম। আর V3 মানে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এখানে হ্যাড প্লাস V3 বোঝানো হচ্ছে। সো এইখানে V2 আছে কয়টা সেন্টেন্সে, ভার্বের পাস্ট টেন্স আছে কয়টাতে, এই দুইটা বাদ, ওয়ার অথবা অজ। এখন সমস্যা হলো ওয়ার নিব না অজ নিব। মনে রাখবেন অ্যাজ ইফ এবং অ্যাজ দো এই দুটা, এগুলো দ্বারা সেন্টেন্সে যখন অ্যাজ ইফ এবং অ্যাজ দো দ্বারা যখন অবাস্তব বা কল্পনা বোঝায়, তখন আমরা অবাস্তব কল্পনা বোঝাতে কখনোই ওই সেন্টেন্সে ওয়াজ ইউজ করব না, কারণ অজ আসলে বাস্তব বোঝায়, এই জন্য অজ ইউজ হবে না, আনসার হবে হচ্ছে ওয়ার। আনসার হবে ওয়ার। সো নয়ের আনসার হচ্ছে বি। হি স্পিক্স, সে কথা বলে অ্যাজ ইফ যেন হি ওয়ার এ মাড, সে এমনভাবে কথা বলে যেন সে ছিল পাগল। সো এই যে এইটা কিন্তু প্রকৃতপক্ষে সে পাগল না, বাট মনে হয় সে যেন সে পাগল, তার মানে এটা কল্পনা বোঝাচ্ছে। সো এই ধরনের সেন্টেন্সে আমরা শুধুমাত্র এই ওয়ার শব্দটা নিব, সাবজেক্ট সেক্ষেত্রে যাই থাক, হি থাক আর আই থাক, কোনো সমস্যা নাই, আমরা ওয়ারটাকেই ব্যবহার করব। 10 নম্বর প্রশ্ন, ডিবাট। ডিবাট মানে কি? ডিবাট, অন্তনি আখি, মোসাম্মদ শারমিন আক্তার আছেন আমাদের সাথে। ডিবাট, ডিবাট শব্দের মানে কি? ডিবাট মানে হচ্ছে ইন রিয়ালিটি, ডিবাট মানে হচ্ছে ইন রিয়ালিটি, ডিবাট মানে হচ্ছে প্রকৃত বা বাস্তবতা, প্রকৃত বা বাস্তবতা। খুব গুরুত্বপূর্ণ শব্দ। হাই ভোল্টেজ এমসিকিউ সিরিজের ক্লাসগুলো আপনারা কিন্তু এই এমসিকিউগুলো বারবার বিভিন্ন পরীক্ষাতে পাবেন। সো ডিবাট মানে হচ্ছে ইন রিয়ালিটি বা বাস্তবতা। 11 নম্বর, এন্ড ইন স্মোক। এইটা অনেক সহজ কিন্তু বারবারই বিভিন্ন পরীক্ষায় আসে। এন্ড ইন স্মোক, দেখেন এন্ড মানে শেষ, ইন স্মোক মানে হচ্ছে ধূমপানের ক্ষেত্রে শেষ। তারপরে ধূমপান করার পরে শেষ আসলে কি থাকে? এটা নাথিং, মানে কোনো কিছুই থাকে না, বা এইখানে বোঝানো হচ্ছে যে কাম টু নাথিং, যার কোনো ফলাফল নাই। দেখেন ধূমপান করার পর আপনি কোনো ভালো ফলাফল পাবেন, এটা খাওয়াকে আপনার এনার্জি দিবে? নো, এটা আরও ক্ষতি করবে। সো এইটাই হচ্ছে কাম টু নাথিং, মানে কোনো কিছু হবে না, বা এটাকে বলা হয় হচ্ছে বিফল, বা যেটাকে বলা হয় হচ্ছে ক্ষতির সম্মুখীন। সো আনসার হচ্ছে এই এ নাম্বার, এন্ড ইন স্মোক, এ নাম্বার। ওকে, নেক্সট কোশ্চেন 12, দে সেইং ইনাফ ইজ ইনাফ। দে সেইং ইনাফ ইজ ইনাফ, ইনাফ ইজ ইনাফ, এটা হচ্ছে একটা ইডিয়মস। দে সেই, তারা বললো ইনাফ ইজ ইনাফ। দ্য সেইং, দে সেইং, তারা বললো ইনাফ ইজ ইনাফ ইজ ইউজড হোয়েন ইউ ওয়ান্ট, যখন তুমি চাও। কি হবে আনসার? এটার মিনিংটা কি হবে? যারা ক্লাস দিচ্ছি প্রত্যেকে অন্তত একটা করে একটু ক্লাসটা শেয়ার করবো প্লিজ। ক্লাস শেয়ার করলে এটা আপনার জন্য ভালো, আপনি ফাইলটা পেয়ে যাবেন পরবর্তীতে আপনার প্রোফাইলে, আপনার ব্যক্তিগত প্রোফাইলে শেয়ার করতে পারেন, অথবা শেয়ার বাটনে ক্লিক করে দেখেন ওই কমেন্টের ওখানে শেয়ার লেখা আছে, ওই শেয়ারে ক্লিক করে আপনারা চলে যাবেন হচ্ছে ফ্রেন্ডস, মেসেঞ্জার বা অন্যদেরকে শেয়ার করে দিবেন। আচ্ছা, দিস সেইং ইনাফ ইজ ইউজড হোয়েন ইউ ওয়ান্টেড, তাহলে এটার আনসার হচ্ছে বি নাম্বার। সামথিং টু কন্টিনিউ, সামথিং টু স্টপ। স্টপ, ইনাফ ইজ কথাটার মানে হচ্ছে যথেষ্ট হয়েছে, ইনাফ ইজ ইনাফ মানে যথেষ্ট হয়েছে, আর না। তো এটা বাংলা ইংলিশ হচ্ছে সামথিং টু স্টপ, মানে কোনো কিছুকে বন্ধ করতে হবে, সামথিং টু স্টপ। 12 অ্যান্সার বি নাম্বার, 12 অ্যান্সার হলো বি। ওকে, চলে যাচ্ছি 13 নম্বরে। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং, কোনটা সঠিক বানান? আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। অনেক ধন্যবাদ আব্দুল্লাল বাসার। কারেক্ট স্পেলিং এখানে কোনটা? এক্সাজারেট বানানটা আমরা জানি না, কিন্তু উচ্চারণটা বললাম। এক্সাজারেট, এক্সাজারেট মানে কি? অতিরঞ্জিতকরণ। এক্সাজারেট, 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 এক্সাজারেট।
সো এক্সাজারেট, এক্সাজারেট, 13 আনসার হচ্ছে বি নাম্বার, এক্সাজারেট, 13 আনসার বি, এক্সাজারেট। ওকে, এটা ছিল সঠিক স্পেলিং। সো বানানগুলো আপনারা লিখে লিখে পড়বেন, না লিখলে কিন্তু এগুলো মনে থাকে না। সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং, আরেকটা স্পেলিং বলেন। 14 নম্বর, দ্রুত ভাবতে হবে। 14 নম্বর কোনটা হবে সঠিক বানান? এলিমেন্টারি, 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 এলিমেন্টারি কোনটা সঠিক? এলিমেন্টারি। এলি হবে না, এটা অন্তত অনেকেই বুঝতে পারছি, কিন্তু বাকিগুলো কোনটা হবে? সো বানান মনে রাখার কিছু স্পেশাল কৌশল আপনাদেরকে দিব, অর্থাৎ স্পেলিংও আমাদের একটা সিরিজ আসবে, সেখানে আমরা বানান মনে রাখার কৌশলগুলো দেখাবো একটু একটু করে। বলা আছে এলিমেন্টারি, সবচেয়ে সহজ হলো আপনারা প্রথমে বানানগুলো এরকম করে মার্কিং করবেন। সবগুলোতেই টারি আছে, কোনো সমস্যা নাই। এখানে মেন আছে, এখানে মেন আছে, কিন্তু এখানে ম্যান আছে। এই জায়গাতে একটা আপনি পার্থক্য করতে পারেন যে এলিমেন্টারি না এলিমেন্টারি, এলিমেন্টারি না এলিমেন্টারি। যখন এরকম দেখবেন আপনারা একটু খেয়াল করবেন যে দুইটাতে আছে কি মেন, একটাতে আছে ম্যান। সো এরকমটা হলে আপনি বুঝে নেবেন যে এটা আসলে এই দুইটার মধ্যে একটা আনসার হতে পারে। তার মানে শেষ দিক থেকে মিলাতে মিলাতে আসবেন। তাহলে এখানে এলিমেন্টারি না এলিমেন্টারি হয়, সো ম্যান্টারি হয় না, এই জন্য এটা বাদ, এই এ থাকার কারণে। এবার আসেন এই দুই জায়গাতে সবকিছু মিলে গেল, মেন্টারি মেন্টারি। এখন আসেন এই ইলি বানানের সমস্যা, ইলি, এই ইলি বানানের সমস্যা, সেটা আনসার হবে সি নাম্বার। এখানে হবে ই, তার মানে আমরা লিখে ফেলতে পারি। সবাই কমেন্টে লিখবেন, ফার্স্ট লিখে পারেন। কমেন্টে যদি লিখেন তাহলে এটা আপনার মনে থাকবে, নাহলে ভাই এসব দেখে শুনে আসলে মনে থাকে না, কারণ হচ্ছে আমাদের ব্রেন অত শক্তিশালী না, অত শক্তিশালী না। এলিমেন্টারি, এলি মেন মানে মানুষ, যেটা প্লুরাল বোঝাচ্ছে, তার সাথে টারি যোগ হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন সবাই। নেক্সট 14 পরে 15, অমনিভোরাস, অমনিভোরাস। মোস্তফা, মোহাম্মদ মোস্তফা বলছেন 14 সি। অমনিভোরাস এর মানে কি? অমনিভোরাস, এটা 37তম বিসিএস এর একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। অমনিভোরাস, এখানে অবশ্য বিভিন্ন রকমের খাবার আছে, ডিম আছে, মুরগি আছে, রসুন, পেঁয়াজ, সবজি, যা দেখেন দুনিয়ার সব খাবার আছে। সো এখানে শারমিন বানানটা লিখেছেন, অনেক ধন্যবাদ। এই অমনি শব্দের অর্থ হচ্ছে সর্ব, মনে রাখবেন। অমনি, অমনি শব্দটার আলাদা করে অর্থ বললে এটার বাংলা হচ্ছে সর্ব। সর্ব মানে কি আসলে? সব। সব মানে আসলে কি? অল। সর্ব মানে সব, সব মানে অল। ওকে, এখন আসেন এইটার সাথে আমরা কি আনসার করতে পারি? ইটিং অনলি ফ্রুটস, ইটিং অনলি মিট, ইটিং গ্রাস অ্যান্ড প্লান্টস অনলি। আনসার হবে ইটিং all types of food, eating all types of food, eating all types of food, eating all types of food. So answer হবে হচ্ছে 15 এ নাম্বার, eating all types of food। তার মানে এই ভোরাস মানে হচ্ছে খাদক, মানে যে সব খায়, আর অমনি মানে সব, তার মানে যে সব কিছু খায়। তার মানে আমরা বলতে পারি ইংরেজিতে eating all types of foods, মানে যে সব ধরনের খাবার খেয়ে থাকে। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। 16, if a person cannot stop taking drugs, he or she is dash। বলতে হবে 16 নাম্বার। আমাদের কিন্তু হাই ভোল্টেজ এমসিকিউ, আমরা প্রতিদিন 20টা করে এমসিকিউ সলভ করব, 20টা করে। 16 নাম্বার বলছে if a person cannot stop taking drugs, he or she dash, মানে যদি একজন ব্যক্তি cannot stop taking, বন্ধ করতে না পারে ড্রাগস, he or she is, সে কি? যদি সে ড্রাগ বন্ধ না করতে পারে সে আসলে কি? তাকে আসলে কি বলা যেতে পারে? ডিভোটেড টু, অ্যাডিক্টেড টু, কমিটেড টু, অ্যাটাচড টু, কোনটা বলবো? এটা একদম সহজ প্রশ্ন। 16 নম্বর আনসার হচ্ছে সি নাম্বার, অ্যাডিক্টেড টু, মানে আসক্ত অর্থে অ্যাডিক্টেড। ডিভোটেড কথাটা কখন হয়? কোনো কিছুতে সে উৎসর্গ করছে, ভালো কাজ। কমিটেড টু, কোনো প্রতিজ্ঞা দিয়েছে, করবেই। অ্যাটাচড টু, কোনো কিছুর সাথে সে সংযুক্ত হয়ে গেছে। ক্লিয়ার? সো এখানে আনসার হচ্ছে 16 নম্বর সি, অ্যাডিক্টেড টু, মানে আসক্ত অর্থে ব্যবহার করা হচ্ছে। 17, প্যাসিভ অফ ডু ইউ নো দেম, দ্য প্যাসিভ অফ ডু ইউ নো দেম। আখি আপু বলছেন হচ্ছে সি নাম্বার,
এরপর আসেন 17 বলছে দ্য প্যাসিভ অফ ডু ইউ নো দেম, তুমি কি তাদের চিনো। আচ্ছা এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু ইউ নো, এখানে আসলে ভার্ব হচ্ছে V1 আছে, মানে যেটাকে আমরা নো ভার্ব হিসেবে চিনি। কোনটা আনসার হবে? মনে রাখবেন যখন কোনো সেন্টেন্সে এরকম V1 থাকে তখন আমরা প্যাসিভ করার সময় যা খুঁজবো তা হলো এম ইজ আর, যে কোনো একটার সাথে বসবে হচ্ছে V3, এম ইজ আর এর সাথে V3, এম ইজ আর প্লাস V3 বসবে। সো এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে মনে রাখতে হবে এই এম ইজ আর এর পরে এখানে একটা সাবজেক্ট ঢুকবে, তারপরে V3 বসবে। সো এম ইজ আর, তারপরে সাবজেক্ট, তারপরে V3, আর আছে সাবজেক্ট আছে V3 আছে, এটা উড আছে হবে না, আর আছে সাবজেক্ট আছে V3 আছে, আর আছে সাবজেক্ট আছে V3 আছে, তাহলে উত্তর এই তিনটার মধ্যে ঘুরবে। এখন আরেকটা বিষয় আমরা জানি নো ভার্বের সাথে টু বসে, তার মানে এটুকু জানা থাকলে আমাদের আর কোথায় যেতে হচ্ছে না, এটাই আনসার। তা আপনি যদি ছোট ছোট কিছু ক্লু মাথায় রাখতে পারেন তাহলে আপনার পরীক্ষার হলে বিস্তারিত আনসারের জন্য অনেকগুলো অপশন পড়তে হয় না। যেমন নো ভার্বের সাথে টু বসে, আপনি নো এর সাথে টু আছে এক জায়গাতেই, সো এটাই উত্তর। এখানে উইথ আছে, বাই আছে হবে না, সো আনসার হচ্ছে ডি নাম্বার। নেক্সট 18 নম্বর প্রশ্ন। 18 ইজ হি ইটিং ফ্রুটস বাক্যটির সঠিক প্যাসিভ কি হবে? ইজ হি ইটিং ফ্রুটস, ইজ হি ইটিং ফ্রুটস বাক্যটির সঠিক প্যাসিভ, সে কি ফল খাচ্ছে। সেম ভাবে যদি ইজ ইটিং থাকে তাহলে আমরা প্যাসিভে খুঁজবো হচ্ছে বিং প্লাস V3 কোথায় আছে। অ্যাক্টিভে যদি ভার্বের সাথে আইএনজি অবস্থায় থাকে তাহলে প্যাসিভে খুঁজবো বিং প্লাস V3, তো বিং প্লাস V3 কয় জায়গাতে আছে সেগুলোর মধ্যে আনসার হবে বিং প্লাস V3, যেগুলোতে আছে সেখানে আনসার হবে বিং প্লাস V3। বিং প্লাস V3 কোথায় আছে দেখেন, বিং প্লাস V3 আছে কয় জায়গাতে, এক জায়গাতে আছে, সো এটাই হবে আনসার। মানে আপনি যদি ছোট্ট একটা টিপস শিখে নিতে পারেন তাহলে আপনার জন্য ওই ধরনের সব টেন্স বা সব সমজাতীয় প্রশ্নগুলো উত্তর করা সম্ভব। তারপরে কন্টিনিউয়াস টেন্সে যখনই ভার্বের সাথে আইএনজি থাকে সেটা প্যাসিভ করার জন্য ওই ভার্বের সামনে একটা বিং দিবেন আর ভার্বটাকে V3 করে দিবেন, মানে ইটিং থেকে ইটেন, বিং ইটেন, একটাই অ্যান্সার পাওয়া যাচ্ছে। ওকে নেক্সট 19 হাই ভোল্টেজ এমসিকিউ সিরিজের প্রায় শেষ পর্যায়ে আসছি, 19 এবং 20 পড়লেই শেষ। 19 নাম্বার, I could not sleep dash tired, I could not sleep dash tired কি হবে আনসার? although I was, in spite of, despite I was। আচ্ছা এখানে খেয়াল করেন কয়টা সিস্টেমে আনসার করা যেতে পারে। I could not sleep আমি ঘুমাতে পারি নাই, although I was tired যদিও আমি ক্লান্ত ছিলাম, এটা দিলে তো মিলে যাচ্ছে। তো in spite of দেওয়া যাবে কিনা, in spite of very tired এটা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ আপনি in spite of এর পরে যদি being থাকতো তাহলে দিতে পারতেন। বাংলাটা হতো যে being very tired মানে অনেক ক্লান্ত হওয়া সত্ত্বেও, being very tired অনেক ক্লান্ত হওয়া সত্ত্বেও I couldn't sleep ঘুমাতে পারিনি, তার মানে এখানে being থাকলে এটা হইতো, যেহেতু being নাই সেহেতু এটা ভুল। despite এর পরেও একইভাবে আপনার being থাকলে হতো, despite এর পরে I was হয় না, কারণ এই I was হচ্ছে একটা ক্লজ, আর ক্লজের সামনে ডেসপাইট বসে না, ক্লজের সামনে ডেসপাইট বসে না, ক্লজের সামনে বসতে পারে যে কোনো একটা কনজাংশন, যেমন অলদো ব্যবহার করা আছে। ক্লিয়ার? তাহলে এখানে আনসার হবে কনজাংশন দিয়ে, অলদো দিয়ে, আই ওয়াজ এর সাথে সম্পর্ক, মানে আই কুডন্ট স্লিপ আমি ঘুমাতে পারিনি, অলদো আই ওয়াজ ভেরি টায়ার্ড যদিও আমি অনেক ক্লান্ত ছিলাম। ওকে আজকের শেষ প্রশ্ন, হাই ভোল্টেজ সিরিজের আজকের শেষ প্রশ্ন 20 নাম্বারটা, 20 নাম্বার প্রশ্ন। Dash glass is for all practical purposes a solid, its molecular structure is that of liquid, is that of liquid। 20 number, dash glass is for all practical purposes a solid, its molecular structure is that of a liquid। দেখেন এখানে আমরা এই সেন্টেন্সের যখন কোনো সেন্টেন্সে মাঝখানে এরকম কোনো কমা দিয়ে কিছু অংশ পাবো,
এটাকে মনে মনে সেন্টেন্স থেকে বাদ দিয়ে দেবো, তাহলে সেন্টেন্সটা সহজ হবে। ড্যাশ গ্লাস ইজ এ সলিড, এটাও বাদ দিয়ে দেবো। হ্যাঁ, এটা দিতে পারেন যে গ্লাস ইজ গিয়ে এখানে এ কে ধরেছে। হ্যাঁ, গ্লাস ইজ এ সলিড, যদিও গ্লাস সলিড, ইটস মলিকুলার স্ট্রাকচার ইজ দ্যাট অফ লিকুইড। এটার যে বাহ্যিক গঠন সেটা হচ্ছে দ্যাট অফ লিকুইড, লিকুইডের মতো দেখতে। সো এখন এইটা হলো দুই পাশে কি সেন্স দিচ্ছে সেটা বুঝতে হবে, সেই সেন্স অনুযায়ী আনসার করতে হবে। আনসার হবে অলদো, মানে এখানে একটা বিপরীত সেন্স দিচ্ছে। অলদো, যদিও, দ্য গ্লাস অথবা গ্লাস ইজ এ সলিড, গ্লাস আসলে একটা সলিড, বা যেটা হচ্ছে সলিড বলতে আসলে আমরা কি বলি, সলিড বলতে যেটা জমাট করা থাকে। ইটস মলিকুলার স্ট্রাকচার, এটার যে বাহ্যিক স্ট্রাকচার, ইজ দ্যাট অফ লিকুইড, দেখতে লিকুইডের মতো। মানে আমরা যে কাঁচের গ্লাসগুলো দেখি এগুলো কিন্তু আসলে শক্ত, বাট দেখতে লিকুইডের মতো, মানে এক পাশ থেকে আরেক পাশে দেখা যায়। সো এটা মনে হয় অনেকটা যে তরল তরল ভাব, কিন্তু আসলে এটা সলিড। সো এইখানে আসলে বিপরীত বোঝাচ্ছে দুইটা ক্লজে। সো দুইটা ক্লজে বিপরীত বোঝালে বিপরীতবাচক কনজাংশন হচ্ছে অলদো ব্যবহার করতে হয়, ঠিক আছে। আর কোনোটাই বিপরীত সূচক ক্লজ নয়, কনজাংশন নয়। একটা কনজাংশনই আছে যেটা একটা সেন্টেন্সের উভয় অংশকে বিপরীত ধারণা দিয়ে থাকে। সো অলদো এর মতো এরকম আরও কিছু বিপরীত ধারণা দেয় কনজাংশন আছে, যেমন বাট, হ্যাঁ, তারপর আছে দো, এগুলো বিপরীত ধারণা দিয়ে থাকে। দো, অলদো, বাট, এগুলো বিপরীত ধারণা দিয়ে থাকে। তার মানে এদের এক পাশে যদি অ্যাফার্মেটিভ সেন্স হয় তাহলে অপর পাশে হয় হচ্ছে নেগেটিভ সেন্স, ঠিক আছে। এই দো অলদো নিয়ে আমাদের আসলে পেইড কোর্সে আরও বিস্তারিত আলোচনা হবে। আমরা আজকের মতো এই 20টা এমসিকিউ দিয়ে আমাদের হাই ভোল্টেজ এমসিকিউ সিরিজের প্রতিদিনের 20টি বাজেট মডেল 20টা প্রশ্ন শেষ করলাম। কারো কোনো বিষয় জানার থাকলে বলতে পারেন, নতুবা আজকের মতো এক্সপার্ট ইংলিশের পক্ষ থেকে ক্লাসের আয়োজন এখানেই শেষ হবে। নেই, ঠিক আছে। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।